আজকে আমরা ক্লাস 12-এর কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারটির দ্বিতীয় দিনে এসে পৌঁছেছি। আজকে আমরা ক্লাস করব কত নম্বর দিনের? দ্বিতীয় দিনের। তো প্রথম দিন আমরা কোন জায়গায় ছেড়ে গেছিলাম? প্রথম দিন আমরা ছেড়ে গেছিলাম, আমরা এইটা নিয়ে ডিসকাস করেছিলাম। এই টপিকটি নিয়ে প্রথম দিন ডিসকাস করেছিলাম। সেখান থেকে কি পড়েছিলাম? এর একক বার করা আমরা করেছিলাম। তো আজকে আমরা এই চ্যাপ্টারটির একটি পার্ট ক্লাস 11-এ আমরা পড়েছিলাম, সেইটিকে নিয়ে আমরা আজকে স্টার্ট করব। কি পার্ট? রাসায়নিক সাম্য অবস্থায় তোমরা পড়েছিলে ভরক্রিয়া সূত্র, ঠিক আছে? তো ভরক্রিয়া সূত্র আমরা যখন পড়েছিলাম, তো ভরক্রিয়া সূত্রের ব্যাখ্যাটি কিরম ছিল? ব্যাখ্যাটি ছিল স্থির উষ্ণতায় কোনো রাসায়নিক বিক্রিয়ার কোনো মুহূর্তে বিক্রিয়ার সমিত সমীকরণ অনুযায়ী অনুসংখ্যার ঘাতে উন্নীত বিক্রিয়কগুলির সেই মুহূর্তের সক্রিয় ভরের সমানুপাতিক। তো আমরা চলে যাই গাণিতিক একটি উদাহরণে চলে যাই। আচ্ছা, প্রথমে এমনি উদাহরণ একটা করে নিই। তো উদাহরণটা কি হচ্ছে? উদাহরণটা হচ্ছে A+2B থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে C। তো ভরক্রিয়া সূত্র থেকে আমরা কি পড়েছিলাম? যে বিক্রিয়ার হার সমানুপাতিক হবে এদের সক্রিয় ভরের সমানুপাতিক হবে। এবং আমরা ভরক্রিয়া সূত্রে পড়েছিলাম এই যে সামনে যেটা থাকবে সেটা কোথায় চলে যাবে? সক্রিয় ভরের পাওয়ারে চলে যাবে। সক্রিয় ভরকে আমরা নিশ্চয়ই তোমাদের মনে আছে আমরা গাঢ়ত্ব দিয়েও প্রকাশ করতে পারি, বা গ্যাসের ক্ষেত্রে আমরা আংশিক চাপ দিয়েও প্রকাশ করতে পারি। তো যাই হোক, অ্যাকর্ডিং টু ভরক্রিয়া সূত্র আমরা লিখতে পারি এটা হচ্ছে বিক্রিয়ার হার আর হচ্ছে বিক্রিয়ার হার। তাহলে আর ইকুয়াল টু এ এর গাঢ়ত্ব ইন্টু বি এর গাঢ়ত্ব টু দি পাওয়ার 2। তো এখান থেকে আমরা যদি একটি ধ্রুবক আনি, ধ্রুবকটি যদি কে দিয়ে লিখি, তাহলে কে হচ্ছে কি? কে বলেছিলাম বিক্রিয়ার হার ধ্রুবক। বিক্রিয়ার কি বলেছিলাম? হার ধ্রুবক। কে হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক বা বেগ ধ্রুবক, ঠিক আছে? এটাকে ছোটো হার দিয়েও লিখতে পারি, বড় হার দিয়েও লিখতে পারি। বিক্রিয়ার হার মানে হচ্ছে রেট অফ রিয়াকশান। তাহলে অ্যাকর্ডিং টু ভরক্রিয়া সূত্র আমরা এইটা ক্লাস 11-এ পড়েছিলাম। তো এইবার আমরা কেমিক্যাল কাইনেটিক্সে একটি নতুন এবং অতি গুরুত্বপূর্ণ জিনিস পড়ব, যেটি ভরক্রিয়া সূত্র না পড়লে আমরা কম্পেয়ারটা করতে পারবো না। তাই আমরা একবার ভরক্রিয়া সূত্রটা রিভিশন করে নিলাম। এবার আমরা চলে যাব বিক্রিয়ার গতিসূত্র বা বিক্রিয়ার হার সমীকরণ। খুব ইম্পর্ট্যান্ট একটি টপিক, বিক্রিয়ার হার সমীকরণ। বিক্রিয়ার হার সমীকরণ একটু আগেই ভরক্রিয়া সূত্র বলেছি, তোমরা এটাকেও ভালো করে একটু খেয়াল করো। আমি এটা উদাহরণ দিয়েই বলি, বইতে তোমরা অবশ্যই পড়বে, আমি এটা উদাহরণ টেনে বলছি। তাহলে কি এখানে আমরা লিখেছি? আমরা দেখতে পাচ্ছি যে এটা আছে এমল, বিটা আছে বিমল, দিয়ে অ্যারো দিয়ে প্রোডাক্ট তৈরি হয়েছে সি। তাহলে এই বিক্রিয়ার হার যদি বড় হাতের আর দিয়ে লিখি বা ছোটো হাতের আর দিয়েও লিখতে পারি, তাহলে এই বিক্রিয়ার হার ভরক্রিয়া সূত্র অনুযায়ী কি হবে? ভালো করে এই জায়গাটা বোঝার চেষ্টা করবে। ভরক্রিয়া সূত্র থেকে আমরা লিখতে পারবো এইটা, খুব কেয়ারফুল, ঠিক আছে? ভরক্রিয়া সূত্র থেকে আমরা লিখতে পারবো এইটা, বা এটা লিখতে পারি। কি থেকে লিখতে পারি? এটা ভরক্রিয়া সূত্র থেকে লিখতে পারি, ঠিক আছে? তো এই জায়গাটা হচ্ছে আমরা ভরক্রিয়া সূত্র থেকে লিখলাম। এবার আমরা চলে যাব বিক্রিয়ার হার সমীকরণ বা বিক্রিয়ার গতিসূত্র। বিক্রিয়ার হার সমীকরণ বা বিক্রিয়ার গতিসূত্র কি বলছে একটু ভালো করে দেখি। আচ্ছা, প্রথমেই বলি
ভরক্রিয়া সূত্রটা আমরা এটা পেয়েছিলাম, কিন্তু এখানে বেসিক যে ডিফারেন্সটা বিক্রিয়ার হার সমীকরণ, এটা কিন্তু একটি পরীক্ষালব্ধ, মানে পরীক্ষার দ্বারা কিন্তু এই হার সমীকরণটা আমরা পাই। বোঝা গেল? এটা পরীক্ষালব্ধ ফলাফল অনুসারে আমরা কিন্তু এই বিক্রিয়ার হার সমীকরণটা পাই। তাহলে এটা আমরা কি লিখেছি, ভরক্রিয়া সূত্র থেকে আমরা এইটা পেয়েছিলাম, একটু আগেও পেয়েছিলাম, ঠিক আছে? তো ভরক্রিয়া সূত্র থেকে আমরা এইটা পেয়েছিলাম। আচ্ছা, এবার বিক্রিয়ার আমরা যদি গতিসূত্র থেকে দেখি, বা বিক্রিয়ার হার সমীকরণ যদি লিখি, আমরা বিক্রিয়ার গতিসূত্র থেকে যদি আমরা লিখি, বা গতিসূত্র থেকে যে সমীকরণটা পাবো সেটাই হচ্ছে বিক্রিয়ার হার সমীকরণ বা বিক্রিয়ার হার সমীকরণ। দুটো একই, গতিসূত্র থেকেই পাচ্ছি হার সমীকরণ, ঠিক আছে? আমরা কিন্তু পড়ছি এখানে হার সমীকরণ। তাহলে ভরক্রিয়া সূত্র থেকে আমরা কি পেয়েছিলাম, এই বিক্রিয়াটার ক্ষেত্রে এইটা পেয়েছি, ঠিক আছে? তাহলে এবার ওই বিক্রিয়াটার ক্ষেত্রেই বিক্রিয়াটা আরেকবার লিখি আমি, এ বি সি, ঠিক আছে? তাহলে এবার ওই বিক্রিয়াটা থেকেই আমরা গতিসূত্র থেকে কি পাবো, আমরা গতিসূত্র থেকে বিক্রিয়ার হার সমীকরণ লিখতে পারি, আমরা গতিসূত্র থেকে বিক্রিয়ার হার সমীকরণ লিখতে পারি আর ইকুয়াল টু, এটা কিন্তু ছোটো আর দিয়েও লেখা যায়, বড় আর দিয়েও লেখা যায়, ঠিক আছে? তো আর ইকুয়াল টু, ছোটো আর দিয়ে লিখি, আচ্ছা ওখানে বড় আর দিয়ে লিখেছি, বড় আর দিয়ে লিখি, আর ইকুয়াল টু আর সমানুপাতিক, আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি আর সমানুপাতিক, আচ্ছা একবারে হার সমীকরণ লিখে দিই, আমরা একবারে ধ্রুবক দিয়ে লিখে দিই, নিচে বেশি জায়গাও নেই, ধ্রুবক দিয়ে লিখে দিই। তাহলে আর ইকুয়াল টু আমরা লিখতে পারি ধ্রুবকের লোকে এ টু দি পাওয়ার বি টু দি পাওয়ার, দেখো কি লিখলাম, তোমাদের এখন মনে হতে পারে যে স্যার এম এনটা কোথা থেকে চলে এলো, এখানে তো ছিল এ বি। তাহলে অ্যাকর্ডিং টু ভরক্রিয়া সূত্র এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা তাত্ত্বিক, মানে এটা থিওরি থেকে আসছে, এই যে থিওরিটিক্যাল সমীকরণ ছিল এইটা, ঠিক আছে? তো থিওরিটিক্যাল সমীকরণ থেকে ভরক্রিয়া সূত্র থেকে আমরা হার লিখতে পারি, এটাকে হার সমীকরণ বলবো না, হার ইকুয়াল টু লিখছি ঠিকই, কিন্তু এটা অ্যাকর্ডিং টু ভরক্রিয়া সূত্র, আর যেটা গতিসূত্র থেকে আসে ওইটাকে আমরা বলবো হার সমীকরণ বলবো। বিক্রিয়ার হার সমীকরণ কিন্তু এইটা নয়, এইটা কিন্তু হার সমীকরণ। তাহলে এবার প্রশ্ন হচ্ছে এম আর এনটা এলো কোত্থেকে, এই সমীকরণে তো কোথাও এম আর এন ছিল না, তাহলে এম আর এন এলো কোত্থেকে এলো, তার জন্য তোমাদের একটু এইটা লক্ষ্য করতে হবে, বিক্রিয়ার হার সমীকরণ, এই যে হার সমীকরণ বা বিক্রিয়ার গতিসূত্র, এটা হচ্ছে একটা পরীক্ষালব্ধ, এক্সপেরিমেন্ট করে বার করতে হয়। কি করে বার করতে হয় আমি এক্ষুনি একটা নিউমেরিক্যাল প্রবলেমসে চলে যাব, সেখানে আমরা ডিসকাস করব যে কি করে এম আর এন এর মানটা বার করতে হয়। তবে বলে দিই, এখানে আমি এম আর এন এর জায়গায় এক্স আর ওয়াইও ধরতে পারতাম, আমি এখানে অন্য পি কিউও ধরতে পারতাম, এটা হচ্ছে আমি ধরেছি এখানে যে এম আর এন, এই এম আর এন এর মানটা আমরা এক্সপেরিমেন্টালি এম আর এন এর মানটাকে বার করে সেটাকে এখানে পুট করে দেবো। বোঝা গেছে? তো এবার প্রশ্ন হতে পারে স্যার তাহলে কি এখানে কখনোই এ আর বি হবে না? এ আর বিও হতে পারে, সেটা আমরা নিশ্চয়ই পরের দিন ডিসকাশনে যাব যে কখন এ আর বি হতে পারে, কারণ সেখানে ওটা বলতে গেলে আমাদের নেক্সট ক্লাসে আছে বিক্রিয়ার দুটো ভাগ আছে, মৌলিক বিক্রিয়া ও জটিল বিক্রিয়া। তো সেই ডিসকাশনে আমরা এটাকে আবার ডিটেলসে আবার ডিসকাস করব যখন মৌলিক বিক্রিয়া ও জটিল বিক্রিয়া পড়ব। তো আজকে আমরা বলে রাখি যে এটা এ এবং বি হতে পারে, তার চান্সও কম, এবং আমরা ওই জন্য ধরে নিচ্ছি এম আর এন এ বি নাও হতে পারে। দেখা যাবে মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে এ বি হবে, কিন্তু জটিল বিক্রিয়া হয়ে গেলে বা অন্যান্য বিক্রিয়া হলে তখন কিন্তু এই এ বিটা এখানে বসবে না। তো কি বললাম, ভরক্রিয়া সূত্রটা হচ্ছে একটা তাত্ত্বিক সমীকরণ, সেখানে বিক্রিয়ায় যেগুলি সামনে থাকবে সেগুলিই চলে আসবে তাদের পাওয়ারে। কিন্তু আবারও রিপিট করছি যে বিক্রিয়ার হার সমীকরণটা হচ্ছে একটা পরীক্ষালব্ধ সমীকরণ। আমি বুঝতে পারছি যে তোমাদের হয়তো এখনও ক্লিয়ার হচ্ছে না যে এম আর এনটা জিনিসটা কী। তো এম আর এন, আবারও বলছি, এম আর এন হচ্ছে আমাদের সম্পূর্ণ দুটি ধরে নেওয়া রাশি যার মান আমরা পরীক্ষালব্ধভাবে বার করব।
তো তাহলে আমি ফাইনালি তোমাদের বলতে চাইছি যেটা, সেটা হচ্ছে যে এইরকম যদি একটা সমীকরণ দিয়ে দেয়, এরম যদি একটা সমীকরণ দিয়ে দেয়, তাহলে দিয়ে যদি তোমায় হার সমীকরণ লিখতে বলে, তাহলে কিন্তু আমরা হার সমীকরণটা কখনোই এইটা লিখতে পারবো না। লিখতে পারবো না বলতে, যদি পরের দিন ডিসকাশন হবে, কোনো এক ক্ষেত্রে হয়তো এটা লিখতে পারবো, কিন্তু আমরা এখানে যখন অঙ্ক স্টার্ট করব, এখানে যে ডেটাগুলো আছে সেগুলো ধরবো না, আমরা এক্স ওয়াই এম এন এই জাতীয় ধরে নিয়ে স্টার্ট করব, এবং সেই এম এবং এন এর মানটা আমরা এক্সপেরিমেন্টাল ডেটা থেকে এম এবং এন এর মানটা আমরা বার করব। তো একটা নিউমেরিক্যাল প্রবলেমের মধ্যে যদি আমরা যাই, তাহলে খুব সহজেই আমরা দেখতে পাবো যে এম আর এন এর মানটা আমরা কী করে বার করতে পারি। ঠিক আছে, তো একটা নিউমেরিক্যালসে আগে যাই, দিয়ে আবার আমি দরকার হলে বিক্রিয়ার হার সমীকরণটা আসবো। তবে আবারও মোদ্দা কথা যেটা বলে রাখি, কোনো যদি বিক্রিয়া দেওয়া থাকে, একটা অন্য একটা দেখিয়ে দিই, একটা অন্য বিক্রিয়ার ক্ষেত্রে যাই এবার আমরা, আর একটা এক্সাম্পল দিই, এটাকে ক্লিয়ার করতেই হবে, নইলে কিন্তু খুব সমস্যা। পরের দিন মৌলিক বিক্রিয়া, জটিল বিক্রিয়া নেক্সট ক্লাসে হলে আরও পরিষ্কার হয়ে যাবে। সাপোজ এই বিক্রিয়াটা আছে, তো এই বিক্রিয়ায় আমরা হার সমীকরণ যদি লিখতে বলে, আমরা কিন্তু বিক্রিয়াটাকে এইভাবে স্টার্ট করব। এটা হচ্ছে বিক্রিয়ার হার সমীকরণ। আমি যতক্ষণ না জানতে পারি যে বিক্রিয়াটা মৌলিক না জটিল, আমরা কিন্তু এখানে সামনে 1 বা সামনে 3 চাপাতে পারবো না। আচ্ছা, একটা এবার তাহলে নিউমেরিক্যাল প্রবলেমে আমরা যদি চলে যাই, তাহলে এই ব্যাপারটা আমাদের পরিষ্কার হয়ে যাবে যে বিক্রিয়ার হার সমীকরণটা কি হচ্ছে। ভালো করে খেয়াল করো আগে প্রবলেমটা ভালো করে যদি খেয়াল করো, তাহলে এখানে দেখা যাচ্ছে 2NO + Cl2 2NOCl পরীক্ষায় পাওয়া তথ্য, মানে এই বিক্রিয়াটার কিছু এক্সপেরিমেন্টাল ডেটা দেয়া আছে, মানে যেটা আমরা এক্সপেরিমেন্ট করেছি তার কিছু ডেটা এখানে সাপ্লাই করা আছে। ঠিক আছে, তো কী কী ডেটা? আমরা প্রথমবার 1 নম্বর সিরিয়াল নাম্বার 1-এ আমরা এর গাঢ়ত্বটা কত নিয়েছি, এর গাঢ়ত্বটা নিয়েছি এইটা। সিরিয়াল নাম্বার 1-এ এর গাঢ়ত্বটা নিয়েছি এইটা। সিরিয়াল নাম্বার 1-এ এর গাঢ়ত্ব নিয়েছি এইটা। এই দুটো গাঢ়ত্ব নেওয়ার ফলে যে হারটা বেরিয়েছে বিক্রিয়ার, সেটা বেরোচ্ছে এইটা। ক্লিয়ার? মানে আমরা এই বিক্রিয়াটার ক্ষেত্রে, আবার বলছি, এই বিক্রিয়াটার ক্ষেত্রে আমরা কিছু এক্সপেরিমেন্টাল ডেটা এখানে সাপ্লাই করেছি। কি ডেটা? যে এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়ায় আমরা একবার এর এনোর গাঢ়ত্ব নিয়েছি 0.01, Cl2 গাঢ়ত্ব নিয়েছি 0.02। এই দুটো গাঢ়ত্ব নেওয়াতে বিক্রিয়ার হার যেটা বেরিয়েছে সেটা বেরোচ্ছে 2.4 × 10⁻⁻⁴। হারের যেটা একক হয় সেটাই এখানে মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। ঠিক আছে, তো এই হার বেরোচ্ছে। তারপরে কি করলাম? তারপরে আরেকটা এক্সপেরিমেন্ট করলাম, সেটাকে দিলাম সিরিয়াল নাম্বার 2। সেখানে আমরা প্রথমে স্টার্ট করলাম, এনোর গাঢ়ত্ব নিলাম 0.03, সেখানে আমরা Cl2 গাঢ়ত্ব নিলাম 0.02। এই দুটো গাঢ়ত্ব নিয়ে আমরা যখন বিক্রিয়াটা করলাম, তখন দেখলাম রেটটা কত বেরোলো, 2.16 × 10⁻³ বোঝা যাচ্ছে? আচ্ছা, থার্ড কেসে গেলাম, আরেকবার বিক্রিয়াটা করছি। কি করলাম? এনোর গাঢ়ত্বটা 0.03 রাখলাম, Cl2 গাঢ়ত্বটা 0.04 করলাম, দেখলাম হারটা কি হলো, এইটা হলো। তার মানে আমরা এখানে কি করছি? আমরা এখানে করছি, এই এক্সপেরিমেন্টে আমরা করছি NO, মানে বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থ কে আছে, NO আর Cl2 আছে। আমরা NO আর Cl2 এর গাঢ়ত্বটা বারবার পরিবর্তন করে আমরা দেখছি যে হারটার কি পরিবর্তন হচ্ছে, হারটা কি চেঞ্জ হচ্ছে। আমরা 3টে কেস নিয়েছি, NO আর Cl2-র গাঢ়ত্ব পরিবর্তন করে আমরা হারের পরিবর্তনটাকে এখানে লক্ষ্য করেছি। ঠিক আছে, এই হচ্ছে প্রবলেম। পরিষ্কার? আচ্ছা, এবার আমাদের বার করতে দিয়েছে এখানে বিক্রিয়ার ক্রম বা হার সূত্র, বিক্রিয়ার হার সূত্র নির্ণয় করতে দিয়েছে, বিক্রিয়ার হার সমীকরণ বা হার সূত্র ধরো নির্ণয় করতে দিয়েছে, এইটা বার করতে দিয়েছে। ঠিক আছে, তো আমরা এখানে প্রথমে কি করব? প্রথমেই করব অ্যান্সার, মনে করি বিক্রিয়াটির
হার সমীকরণ বলে আমরা ধরে নেব আর ইকুয়াল টু কে ইন্টু এ টু দি পাওয়ার এক্স বি টু দি পাওয়ার ওয়াই। এটা তোমরা এমএন ধরতে পারো, পিকিউ ধরতে পারো, এবি ধরতে পারো, যা ইচ্ছা। বোঝা গেল? প্রথমে কি করলাম, এই সমীকরণটাকে আমরা দিয়ে দিলাম 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, তো খেয়াল করে দেখো আমরা কিন্তু হার সমীকরণে, সরি এখানে এ বি লেখাটা ঠিক না, এখানে তো দেয়া আছে, সরি এখানে এনও আর Cl2। ঠিক আছে, তো এনও টু দি পাওয়ার এক্স আর Cl2 টু দি পাওয়ার কী করলাম ওয়াই। তো খেয়াল করে দেখো আমি কিন্তু এনও টু দি পাওয়ার 2 কিন্তু করিনি, আমি কিন্তু Cl2 টু দি পাওয়ার 1 কিন্তু করিনি, মানে অ্যাকর্ডিং টু ভরক্রিয়া সূত্র অনুযায়ী কিন্তু আমি করিনি। আমরা হার সমীকরণটাকে ধরে নিয়েছি। বারবার বলছি যে এই যে হার সমীকরণ, তোমরা ভরক্রিয়া সূত্রটা এবার পড়ে নিয়ে ডিফারেন্সটা বুঝে ওটা এবার ভুলে যাও। তোমাদের মনে রাখতে হবে যে হার সমীকরণ ব্যাপারটা কি। হার সমীকরণ হচ্ছে আর ইকুয়াল টু কে ইন্টু বিক্রিয়কগুলোর গাঢ়ত্ব টু দি পাওয়ার আননোন এক্স ওয়াই। এটা কিন্তু 2 এবং 1 স্পেশাল কেসে হতে পারে, কিন্তু সব কেসে হবে না। এবার প্রশ্ন বলতে পারো যে স্যার তাহলে এরকম বিক্রিয়া দিলে আমার যদি ডেটা না দেয় আমি কী করে হার সমীকরণটা লিখবো? তোমাকে অবশ্যই কোনো ওরা হিন্টস দিয়ে দেবে, পরের দিন ডিসকাস করবো, দেখবে মৌলিক বিক্রিয়া। যদি এটা মৌলিক বিক্রিয়া বলে দেয় তাহলে আমি এখানে মাথায় 2 আর 1 বসাতে পারবো। যদি মৌলিক বিক্রিয়া না দেয় তাহলে নিশ্চয়ই এরকম বার করে নেওয়ার কিছু একটা রাস্তা দেবে, কিছু একটা ক্লু ওরা ছাড়বে। তো এখানে ক্লু দেয়নি কেন? সরি, এখানে ক্লু দিয়েছে। এই ক্লুগুলো থেকে আমরা এক্স আর ওয়াইয়ের মানটা বার করব, তাহলেই পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, তো এটা গেল 1 নম্বর সমীকরণ। এবার আমি সিরিয়াল নাম্বার 1-এর ডেটাটা পুট করব। এর ডেটাটা বসাচ্ছি। কি বসাচ্ছি? আর সিরিয়াল নাম্বার 1-এ আর এর মান কত? এটা হচ্ছে আর এর মান 2.4 ইন্টু 10 টু দি পাওয়ার -4 ইকুয়াল টু কে। এনোর গাঢ়ত্বটা বসাবো 0.01 টু দি পাওয়ার এক্স। Cl2 গাঢ়ত্ব হচ্ছে 0.02 টু দি পাওয়ার ওয়াই। ইকুয়েশন নাম্বার 2। ঠিক আছে, আচ্ছা এবার সিরিয়াল নাম্বার 2-এর ডেটাটা বসাচ্ছি। কি বসাচ্ছি? আর এর জায়গায় 2.16 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ইকুয়াল টু কে। এনোর ডেটা কত দেওয়া আছে? 0.03 টু দি পাওয়ার এক্স। এর ডেটা দেওয়া আছে 0.02 টু দি পাওয়ার ওয়াই। ইকুয়েশন নাম্বার 3। সেই ইকুয়েশন নাম্বার 4টাও করে নিই সিরিয়াল নাম্বার 3 ডেটা থেকে। 4.32 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ইকুয়াল টু কে। এনোর মান কত আছে? 0.03 টু দি পাওয়ার এক্স, 0.04 টু দি পাওয়ার ওয়াই। ঠিক আছে, ক্লিয়ার? পরিষ্কার 4টে সমীকরণ। তো এবার আমরা এটাকে একটু মুছে দিই। ডেটাগুলো পুট করেছি কিনা ঠিকঠাক একটু দেখে নিই। প্রথম সমীকরণ আর এর মান 2.4 ইন্টু 10 টু দি পাওয়ার -4। আচ্ছা, এনোর গাঢ়ত্ব 0.01, Cl2 গাঢ়ত্ব 0.02, এর মাথায় এক্স, এর মাথায় ওয়াই। ঠিক আছে, সিরিয়াল নাম্বার 2-তে আর এর মান 2.16 ইন্টু 10 টু দি পাওয়ার -3, কে এর জায়গায় কে 0.03, এনও এর গাঢ়ত্ব টু দি পাওয়ার এক্স, 0.02 টু দি পাওয়ার ওয়াই। আচ্ছা, থার্ডে 4.32 ইন্টু 10 টু দি পাওয়ার -3, কে 0.03, এই যে 0.03 টু দি পাওয়ার এক্স, 0.04 টু দি পাওয়ার ওয়াই। তো আমরা এবার এর প্রবলেমটা মুছে দিই, নইলে করা যাবে না। ঠিক আছে, এবার কি করছি? এবার আমরা সূচকের অঙ্ক শিখেছি ক্লাস 7-এ বা তারপরে পরবর্তীকালে শিখেছি। এবার আমরা সূচকের সাহায্যে আমরা এক্স আর ওয়াইয়ের মানটা খুব সহজেই বার করতে পারবো। কি করছি একটু খেয়াল করো। আমরা করছি 3 ডিভাইডেড বাই 2 করছি, 3 ডিভাইডেড বাই 2 করছি। ঠিক আছে, তো 3টাকে ওপরে রাখছি, তাই 3টা মানে এই ইকুয়েশানটা 3, তাহলে এটাকে ওপরে দিলাম, আর 2 এর ইকুয়েশান এইটা, এটাকে নিচে দিলাম। আচ্ছা, 3 ডান দিকেরটাকে ওপরে লিখছি,
3 ডান দিকে যেটা আছে পুরোটাই লিখছি। দেখো বোঝা যাচ্ছে কিনা, বোঝা গেছে। এবার আমরা জাস্ট কি করব, সিম্পলিফাই করব, কাটাকুটি করব। খেয়াল করে দেখো, এই দুটি কেটে গেল, ঠিক আছে, কে কে কেটে গেল। এবার কি লিখছি দেখো, ডান দিকে 0.03 0.01, তাহলে আমি এখানে 3কে এটা দিয়ে মানে এটা দিকে এটা দিয়ে ভাগ করলে পড়ে থাকছে 3, তাহলে আমি লিখতে পারি 3 টু দি পাওয়ার এক্স। যদি কারো বুঝতে অসুবিধা হয় আমি ভেঙে করছি। আর এই দিকেরটা করলে কাটাকুটি যদি করি তাহলে এখানে পড়ে থাকবে নিচে 10, আর 10 টু দি পাওয়ার -1 পড়ে থাকবে। এটা উপরে গিয়ে 21.6, 21.6 ডিভাইডেড বাই 2.4 করলে তোমরা করে দেখে নেবে এটা 9 আসছে, ঠিক আছে। তো এখানে কাটাকুটি করলে কত পড়ে থাকছে 3, তাহলে আমি এবার এদিকে লিখি 3 টু দি পাওয়ার এক্স, তাহলে 9 জায়গায় লিখতে পারি 3 স্কোয়ার ইকুয়াল টু 3 টু দি পাওয়ার এক্স, তাহলে এক্স ইকুয়াল টু 2। দেখো এই হচ্ছে এক্সপেরিমেন্ট করে করে আমরা যে ডেটাগুলো সংগ্রহ করলাম, ওই ডেটাগুলো এক্সপেরিমেন্টাল ডেটা যেটা সংগ্রহ করেছি, তার মানটা এইভাবে যদি আমরা ধরে নিই হার সমীকরণ, এদের মানগুলো এইভাবে বসিয়ে 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 আমরা এক্স এবং ওয়াইয়ের মান খুব সহজেই পেতে পারি। বোঝা গেল? তো এক্সের মানটা পেয়ে গেলাম আমরা। আচ্ছা, এক্সের মান কত বেরোলো 2। এবার বার করবো ওয়াইয়ের মান। আচ্ছা, ওয়াইয়ের মান বার করতে গেলে এক্সটাকে কাটতে হবে, তাহলে এক্সটা এর সাথে এর দেখো এক্সটা কাটছে, তাহলে 4 ভাজিতক যদি আমি 3 করি তাহলে কিন্তু কেটে যাচ্ছে এক্সটা। তাহলে আমরা এবার কী করবো, 4 ডিভাইডেড বাই 3 করবো, 4 ডিভাইডেড বাই 3, ঠিক আছে। তো 4 ডিভাইডেড বাই যদি 3 করি তাহলে 4.32 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ডিভাইডেড বাই 2.16 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ইকুয়াল টু, এর ডান দিকেরটাকে ওপরে লিখব কে 0.03 টু দি পাওয়ার এক্স, 0.04 টু দি পাওয়ার ওয়াই, 0.03 টু দি পাওয়ার এক্স, 0.02 টু দি পাওয়ার ওয়াই। কাটাকুটি সেরে ফেলি, ইজি। এটা এটা কেটে গেল, কেটে গেল, এই দুটো কেটে গেল, তাহলে কে কে পড়ে রইল 10 টু দি পাওয়ার -3, 10 টু দি পাওয়ার -3 কেটে গেল, ঠিক আছে। তাহলে এইটা দেখতে পাচ্ছি কত আসছে, 2 আসছে, 4.36 4.36 সরি 32, 4.32 আর 2.16 কাটলে 2 আসছে। আচ্ছা, ওদিকে 0.04 ডিভাইডেড বাই 0.02 টু দি পাওয়ার কত ওয়াই, তাহলে এখানে কাটলে কত আসছে 2 টু দি পাওয়ার ওয়াই, 2 টু দি পাওয়ার ওয়াই, তাহলে ওয়াই ইকুয়াল টু কত হলো 1। তো বোঝা গেল কিভাবে আমরা, আশা করি সব সন্দেহ দূর হয়েছে, কিভাবে আমরা এক্স ও ওয়াইয়ের মান বার করলাম তোমরা পরিষ্কার বুঝতে পারলে। তাহলে বিক্রিয়ার মনে করিটা এবার তুলে দিলাম, তাহলে বিক্রিয়ার হার সমীকরণ কি দাঁড়ালো, বিক্রিয়ার হার সমীকরণ দাঁড়ালো NO টু দি পাওয়ার 2 Cl2 টু দি পাওয়ার 1, ঠিক আছে। তো তোমাদের এবার মনে হতে পারে স্যার এটা তো এর সাথে মিলে গেল, তো আমি তো বললাম আগেই যে মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে, এটা মিলে যাবে। বললাম পরের দিন ডিসকাস হবে যে কখন এটা ভরক্রিয়া সূত্রতেও যা আসবে, বিক্রিয়ার হার সমীকরণেও তাই আসবে, পরের দিন আরও ডিসকাস করব। তবু বলে রাখি, যদি বিক্রিয়াটি 1 স্টেপ বিক্রিয়া হয়, মৌলিক বিক্রিয়া এক ধাপে ঘটছে, কিন্তু সেটা বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই, এর ভেতরে আরও স্টেপ হচ্ছে কি না সেটা বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই। মৌলিক বিক্রিয়া আর জটিল বিক্রিয়ায় আমরা নেক্সট দিন যাব, আজকে আর ওটাতে ঢুকছি না। আশা করি তোমরা বুঝতে পারলে যে বিক্রিয়া হার সমীকরণ কীভাবে বার করছে। এখানে এটার সাথে এটা মিলে গেছে, তাই এটা নাও মিলতে পারে, এটা 3 2, এটা 1 2 1 এরকমও আসতে পারে। তো এক্সপেরিমেন্ট করে যে মানটা আসবে সেইটা বোঝা গেছে কীভাবে বার করব। আচ্ছা, এবার আমরা চলে যাব
একটি গুরুত্বপূর্ণ টপিক, খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে কি বিক্রিয়ার ক্রম। বিক্রিয়ার ক্রম, যার ইংরাজি অর্ডার, অর্ডার অফ এ রিয়াকশান। ঠিক আছে, ইজি জিনিস, একটা এক্সাম্পল দিই। ধরো বিক্রিয়া করছে কে, এ মোল এ, বি মোল বি বিক্রিয়া করে প্রোডাক্ট তৈরি করছে। প্রোডাক্টটা যা হোক, আমার মাথা ব্যথা নেই। বিক্রিয়ক পদার্থ এখানে এ আর বি, এর পরিমাণ হচ্ছে এ মোল, বি এর পরিমাণ হচ্ছে বি মোল। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমায় যদি বলি বিক্রিয়ার হার সমীকরণ লেখো, ভরক্রিয়ার সূত্র ভুলে যাও এবার। বিক্রিয়ার হার সমীকরণ কী হবে তোমার ইচ্ছা মতো। আমি এবার একটু পি কিউ ধরি, পি কিউ ধরি একটু, তাহলে কী দাঁড়াচ্ছে, পি কিউ ধরলে তোমাদের মনে হবে স্যার বারবার এক্স ওয়াই ধরছে। এক্স ওয়াই এ মানে যেটা আছে সেটা বাদ দিয়ে ধরাটাই ভালো বোঝানোর ক্ষেত্রে। তাহলে পি কিউ এক্স ওয়াই এম এন সি ডি যা ইচ্ছা ধরো। তাহলে বোঝা গেল হার সমীকরণ কোনটা, এইটা। তাহলে আমরা কি বলছি বারবার, যেটা দেয়া আছে হার সমীকরণ যখন লিখছো, যখন আননোন তখন মনে করি লিখে আর ইকুয়াল টু কে ইন্টু এ টু দি পাওয়ার, এটা বাদ দিয়ে অন্য একটা, বি টু দি পাওয়ার এটা বাদ দিয়ে অন্য একটা লিখলাম। ঠিক আছে, তো আবারও বলছি যে এই পি ইকুয়াল টু এ হতে পারে, কিউ ইকুয়াল টু বি হতে পারে, স্পেশাল কেস। তো আমরা জেনারেলি যেটা ধরবো সেটা আর ইকুয়াল টু কে ইন্টু এইটা বাদ দিয়ে কিন্তু টু দি পাওয়ারে চাপাবো। ঠিক আছে, তো এইবার এই হার সমীকরণের গুরুত্ব আছে খুব। হার সমীকরণ থেকে আমরা বিক্রিয়ার ক্রম ইজিলি বলতে পারি। একটা বিক্রিয়ার ক্রম কত সেটা আমরা হার সমীকরণ থেকে বলতে পারি, কিন্তু আমরা এখান থেকে বলতে পারি না। হ্যাঁ, যদি তোমায় কোনো কন্ডিশান দিয়ে দেয়, যদি কোনো কন্ডিশান, যেমন ধরো মৌলিক বিক্রিয়া বলে দিল। মৌলিক বিক্রিয়া কি, বারবার বলছি মৌলিক বিক্রিয়া, মৌলিক বিক্রিয়া। মৌলিক বিক্রিয়া হচ্ছে যে সমস্ত বিক্রিয়া, যেসব বিক্রিয়া কেবলমাত্র একটি ধাপে সংঘটিত হয় এবং বিক্রিয়ায় কোনো রকম অন্তর্বর্তী যৌগ গঠিত হয় না, তাদেরকে আমরা বলি মৌলিক বিক্রিয়া। তো মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু এটা এ এটা বি হবে। আর পরীক্ষা যদি বলে দেয় যে এই বিক্রিয়াটি মৌলিক বিক্রিয়া, তখন আমরা এখানে এ এখানে বি লিখব, আদারওয়াইজ কিন্তু আমরা লিখতে পারবো না। বোঝা গেছে কি বললাম? তো এইবার ক্রমটা কি, ক্রমটা হচ্ছে বিক্রিয়ার হার সমীকরণে, বিক্রিয়ার হার, এই যে সমীকরণটা লিখলাম, তো এই হার সমীকরণে এই যে বিক্রিয়কের যে ঘাত, বিক্রিয়কের যে ঘাত, এই ঘাতের সমষ্টিকে আমরা বলছি বিক্রিয়াটির ক্রম। এই যে ঘাত বেরোলো, এই ঘাতের সমষ্টিকে আমরা বলছি বিক্রিয়াটির ক্রম। তো এখানে যদি যদি এই ঘাতের সমষ্টি অর্থাৎ পি প্লাস কিউ ইকুয়াল টু 0 হয়, তাহলে বা পি প্লাস কিউ ধরো যোগফলটা 1 হলো, এইখানে তো আমি পি কিউ এবিসিডি ধরে করছি। তোমার স্পেসিফিক যখন কোনো বিক্রিয়া দেবে বা এই ডেটাগুলো 2 1 2 2 3 এরকম সাপ্লাই করে দেবে, বোঝা যাচ্ছে? পি প্লাস কিউ কি আরও অনেক কিছু হতে পারে, 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, হতে পারে। তো যখন 0 হবে তখন আমরা সেই বিক্রিয়াটাকে বলবো শূন্য ক্রম বিক্রিয়া। বোঝা গেছে? তার মানে তোমার দেখো, এটা যেহেতু এই হার সমীকরণটার সাথে ভরক্রিয়া সূত্রটার অতটা সম্পর্ক নেই, এটা পরীক্ষালব্ধ। আবার বলছি, হার সমীকরণটা হচ্ছে পরীক্ষালব্ধ, এর সাথে মিলতে পারে মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে। তো যাই হোক, পরীক্ষালব্ধ যেহেতু ডেটা, তাই দেখো শূন্যক্রম যদি হতো তাহলে তোমার কি মনে হবে, যদি ভরক্রিয়া সূত্র দিয়ে তোমরা ভাবো তাহলে মনে হবে না এখানে শূন্য এখানে শূন্য, কিন্তু সেটা হবে না। এই মানটা কিন্তু পরীক্ষালব্ধ ডেটা থেকে আসছে, পরীক্ষালব্ধ তথ্য থেকে কিন্তু পাচ্ছি। কীভাবে পাচ্ছি, টোটালটা ডিসকাস করে দিয়েছি। তাহলে পি প্লাস কিউ ইকুয়াল টু 1, পি প্লাস কিউ ইকুয়াল টু 2 হলে বলবো সেটাকে প্রথম ক্রম বিক্রিয়া। তারপরে কি বলবো, দ্বিতীয় ক্রম বিক্রিয়া। বোঝা যাচ্ছে নিশ্চয়ই? এবং এবার প্রশ্ন হচ্ছে যে স্যার পি প্লাস কিউটা কি পূর্ণ সংখ্যাই হবে? না, পূর্ণ সংখ্যা হতেও পারে, পি প্লাস কিউ এর মান এরকমও কিন্তু আসতে পারে, হাফও আসতে পারে। কী করে আসতে পারে? ধরো পরীক্ষালব্ধভাবে একটু আগে আমরা যেটা করলাম, খুব সুন্দর ডেটা দেওয়া হয়েছিল, কাটাকুটি হয়ে গেল, সুন্দর একটা উত্তর চলে এলো। কিন্তু এরকমও তো হতে পারে, ধরো পরীক্ষালব্ধ ডেটাটা আমরা ক্যালকুলেট করে দেখছি যে এখানে বেরিয়েছে 1-এর 2, এখানে বেরিয়েছে 3-এর 2, হতেই পারে। ঠিক আছে,
এই বিক্রিয়ার ক্ষেত্রেই বলছি, আমরা ক্যালকুলেট করে দেখেছি, দেখা গেছে হয়তো এ টু দি পাওয়ার 1/2 উপর নির্ভর করছে, এক্সের মান বেরোচ্ছে 1/2, বা এখানে পি এর মান বেরোচ্ছে 1/2, আর বি এর মাথায় যেটা ছিল কিউ এর মান বেরোচ্ছে 3/2। তখন ক্রম কত হবে? তখন ক্রম এ প্লাস বি, খবরদার নয়, হার সমীকরণে যে ঘাতগুলো এসছে তাদের যোগফল যেটা বেরোবে সেটাই। তারপরে আমরা কী সিদ্ধান্ত এলাম? আমরা এটাই সিদ্ধান্ত এলাম যে ক্রমের মান 0 হতে পারে, ক্রমের মান ভগ্নাংশ হতে পারে, ক্রমের মান এমনি পূর্ণ সংখ্যাও হতে পারে। তো ক্রমের মান কিন্তু বিভিন্ন রকম হতে পারে। বোঝা গেছে নিশ্চয়ই? ক্রমটা কি আশা করি বোঝা গেছে, বিক্রিয়ার ক্রম কি। এই ক্রম নিয়ে আমাদের যত প্রবলেম পরবর্তীকালে সব এই ক্রম নিয়ে, প্রথম ক্রম, শূন্য ক্রম, এইসব নিয়ে আছে। আচ্ছা, এইবার আমরা বিক্রিয়ার ক্রম বোঝা গেল, এবার আমরা চলে যাই বিক্রিয়ার হার ধ্রুবক। তাহলে প্রথম দিন পড়েছি বিক্রিয়ার হার, আজকে পড়লাম হার সমীকরণ, ক্রম, এবার চলে গেলাম বিক্রিয়ার হার ধ্রুবক। ঠিক আছে, তো আবার ওই এক্সাম্পলটা নিলাম, প্রোডাক্ট। ঠিক আছে, ধরে নিচ্ছি এই বিক্রিয়ার হার সমীকরণ কি। এবার আমি একটু mn ধরি, এ টু দি পাওয়ার m, বি টু দি পাওয়ার m। ঠিক আছে, এটা ধরলাম, বোঝা যাচ্ছে, অনেকবার বলেছি এর আগে এগুলো ধরে নেওয়া। আচ্ছা, এইবার বিক্রিয়ার হার ধ্রুবক, তাহলে এই বিক্রিয়াটার ক্রম কত একবার করে নেওয়া যাক। ক্রম খুব ইজি, হার সমীকরণে, ভরক্রিয়ায় নয়, হার সমীকরণে যেটা আমি ধরছি, এখানে যেটা ধরছি সেটাই, হার সমীকরণে এই যে বিক্রিয়কগুলোর ঘাতের যে সমষ্টি, সেই সমষ্টিকে আমরা বলছি সেই বিক্রিয়াটির ক্রম। মানে এইটা হচ্ছে এই বিক্রিয়ার ক্রম। অবশ্যই পরীক্ষালব্ধ ডেটা থেকে এটা পাওয়া যাচ্ছে। ক্রমটা কিন্তু পরীক্ষালব্ধ একটা রাশি। কেন পরীক্ষালব্ধ রাশি? কারণ এই যে হার সমীকরণটা আমরা পেলাম, এই হার সমীকরণটা তো আমরা পরীক্ষালব্ধভাবে পেলাম। এই এম এর মান আর এন এর মানটা তো আমি এখান থেকে দেখে বলতে পারছি না। এই এম এর আর এন এর মানটা কী করছি? ল্যাবরেটরিতে এক্সপেরিমেন্ট করে করে আমরা বার করছি যে এম আর এন এর মানটা কত। তাহলে এম আর এন এর মানটার সাথেই তো এটা রিলেটেড। তাহলে এম আর এন এর মানটা যদি পরীক্ষালব্ধভাবে বার করি, তাহলে নিশ্চয়ই এম প্লাস এনটা পরীক্ষালব্ধ রাশি হয়ে গেল। তাহলে কী শিখলাম? ক্রম একটি পরীক্ষালব্ধ রাশি। বোঝা গেছে? আচ্ছা, এইবার এইটা হচ্ছে এই বিক্রিয়ার হার সমীকরণ। তাহলে আরেকবার ভালো করে লিখি, আর ইকুয়াল টু কে এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এন, এটা হচ্ছে এই বিক্রিয়ার হার সমীকরণ। ঠিক আছে, তো এইবার আমরা যদি কে এর সংজ্ঞায় আসি, তাহলে খেয়াল করে দেখো, সংজ্ঞা তো মুখস্থ করাই যায়, আমরা বোঝার মতো করে একটু বলছি। যদি এর গাঢ়ত্ব 1 এবং বি এর গাঢ়ত্ব 1 হয়, যদি 1 হয় তাহলে কি হয়ে যাচ্ছে? আর ইকুয়াল টু কে। যেভাবে তোমরা মাধ্যমিকের সময় রোধাঙ্কের সংজ্ঞা পড়তে এল আর এটাকে আমরা কি করে দিতাম? 1 করে দিতাম। তা এখানেও এর গাঢ়ত্ব যদি 1 হয়, বি এর গাঢ়ত্ব যদি 1 হয়, মানে বিক্রিয়কগুলির গাঢ়ত্ব যদি 1 হয়, তাহলে সেই বিক্রিয়াটির হারকেই আমরা বলতে পারি হার ধ্রুবক। তো সংজ্ঞাটা এইভাবে বলা যেতে পারে, একটি নির্দিষ্ট উষ্ণতায়, উষ্ণতা অবশ্যই নির্দিষ্ট থাকবে, কারণ উষ্ণতা চেঞ্জ হয়ে যেতে পারে অনেক কিছু। একটি নির্দিষ্ট উষ্ণতায় কোনো রাসায়নিক বিক্রিয়কগুলির প্রত্যেকের গাঢ়ত্ব 1 একক হলে, প্রত্যেকের গাঢ়ত্ব যদি 1 একক হয়, 1 একক হলে বিক্রিয়াটি কী হবে? বিক্রিয়াটির যে বিক্রিয়ার হার হবে সেটাই ওই উষ্ণতায় এই বিক্রিয়ার হার ধ্রুবক হবে। মানে যদি এদের গাঢ়ত্বটা, বিক্রিয়কগুলির গাঢ়ত্ব যদি একক করে দেওয়া হয়, তাহলে বিক্রিয়ার হারটাই হয়ে যাবে, হারই হয়ে যাবে সেই বিক্রিয়ার হার ধ্রুবক। সংজ্ঞাটা মনে রাখার চেষ্টা করবে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব হার ধ্রুবক এলাম, এবার হার ধ্রুবকের আমরা একটু একক নিয়ে এবার আলোচনা করব। হার ধ্রুবকের আমরা চলে যাব এককে, হার ধ্রুবকটা তো পেলাম, এবার হার ধ্রুবকের এককে চলে যাব। খেয়াল করবে, হার ধ্রুবকের এককের ক্ষেত্রে কিন্তু যদি বিক্রিয়ার ক্রম পাল্টায়, তাহলে কিন্তু হার ধ্রুবকের একক কিন্তু পাল্টাতে যাবে। ঠিক আছে, ওই বিক্রিয়াটার আমি এবার ধরো এই বিক্রিয়ার গাঢ়ত্ব টু দি পাওয়ার এম আছে, এন আছে, ধরো এটা 2, এটা 1, তার জন্য গাঢ়ত্বের একক টু দি পাওয়ার 2 হবে, গাঢ়ত্বের একক টু দি পাওয়ার 1 হবে। তো এই গাঢ়ত্বর এই এম আর এন এর মানটা যেই পাল্টাবে,
তখন কি হয়ে যাবে, বিক্রিয়ার হার ধ্রুবকের একক কিন্তু পাল্টাতে পাল্টাতে যাবে। ঠিক আছে, একটু করে দেখাই, নাহলে বোঝা যাবে না। ধরো প্রথমে আমরা করব শূন্য ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে, আমরা মাঝেরগুলো করব না, শূন্য ক্রম, প্রথম ক্রম, দ্বিতীয় ক্রম করে আমরা এন ক্রমের ক্ষেত্রেও বার করতে কিন্তু পারবো। ঠিক আছে, তো শূন্য ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে, বিক্রিয়ার হার কি হবে, আর কে ভালো করে বুঝবে এই জায়গাটা, যেন কোনো রকম অসুবিধা না হয়। কি আছে, আমরা দেখলাম হার সমীকরণকে কিরাম দেখতে হয়, এরম একটা গারত্ব টু দি পাওয়ার, গারত্ব অনেক থাকতে পারে, একটা থাকতে পারে, দুটো থাকতে পারে, তিনটে থাকতে পারে, যতগুলো মানে বিক্রিয়ক থাকবে, ধরো তিনটে আছে, ধরো এরম বিক্রিয়া, তাহলে ওখানে থাকবে এ টু দি পাওয়ার সামথিং, বি টু দি পাওয়ার সামথিং, সি টু দি পাওয়ার সামথিং। ঠিক আছে, এইবার আমি ক্রমের সংজ্ঞা কি বলেছি, ধরো এটা সাপোজ ধরে নিচ্ছি এই বিক্রিয়ার হার সমীকরণটা আমি লিখছি একবার, এ টু দি পাওয়ার, বি টু দি পাওয়ার, সি টু দি পাওয়ার। ঠিক আছে, এরম লিখেছি। তো এখানে হতে পারে সবকটাই 0 0 0, কারোর উপর নির্ভর করছে না, বা এমন এলো যেটা প্লাস হাফ, মাইনাস হাফ, এগুলো রেয়ার এক্সাম্পল যদিও। তো আমরা যেটা বলতে চাইছি যে ক্রম কি বলবো, ধরো এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, আমি ধরে নিলাম এ টু দি পাওয়ার এক্স, বি টু দি পাওয়ার ওয়াই, সি টু দি পাওয়ার জেড। তাহলে আমি একটু আগে কি বললাম, ক্রম কাকে বলে, এগুলো সমষ্টিকে ক্রম বলে। তাহলে যদি বিক্রিয়াটা শূন্য ক্রম হয় তাহলে তার সমষ্টি কত হবে, শূন্য হবে। তার মানে গারত্ব টু দি পাওয়ার, যতগুলো গারত্ব আছে তাদের এই সামটা, যতগুলো গারত্ব আছে তাদের এই যোগফলটা টু দি পাওয়ার কী হচ্ছে, শূন্য হচ্ছে। এবার ধরা যাক জটিল এক্সাম্পল হয়ে যাচ্ছে, তারা সোজা এক্সাম্পল দিই, ধরো এ থেকে বি। ঠিক আছে, আমি তোমাদের বললাম যে এই বিক্রিয়াটি একটি শূন্য ক্রম বিক্রিয়া, বলে দিলাম শূন্য ক্রম, তা তুমি এর হার সমীকরণ কি লিখবে, শূন্য ক্রম, একটাই গারত্ব আছে, কোনো কনফিউশনের জায়গা নেই। আমি কি বলেছি, আবার রিপিট করছি, ক্রমের সংজ্ঞায় কি বললে, যে হার সমীকরণ আছে সেই হার সমীকরণে বিক্রিয়কগুলোর যে ঘাতের সমষ্টি, সেটাই হচ্ছে সেই বিক্রিয়ার ক্রম। যদি এই বিক্রিয়াটা শূন্য ক্রম হয়, তার মানে এখানে তো একটাই বিকারক আছে, তাহলে এটা টু দি পাওয়ার কী হবে, শূন্য হবে। তার মানে আমি সেটা থেকেই লিখেছি, যদি একটা বিক্রিয়া শূন্য ক্রম বিক্রিয়া হয় তাহলে আর ইকুয়াল টু কে ইন্টু গারত্ব টু দি পাওয়ার কত হবে, শূন্য হবে। আচ্ছা, গারত্ব টু দি পাওয়ার শূন্য বা কিছু টু দি পাওয়ার শূন্য, সেটা কি, সেটার মান 1 হয়, তাহলে আর ইকুয়াল টু কী হয়ে গেল, কে হয়ে গেল। অর্থাৎ শূন্যক্রম বিক্রিয়ার কে এর একক কী হবে, আর এর একক হবে, কে এর এককটাই আর এর একক হবে, কারণ গারত্ব টু দি পাওয়ার কিছু থাকছে না, 0 হয়ে যাচ্ছে। তাহলে আর এর একক কী পড়েছিলাম আগের দিন, মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, এটাই হচ্ছে শূন্যক্রম বিক্রিয়ার কে এর একক। পরিষ্কার? আচ্ছা, এবার আমরা চলে যাই শূন্যক্রমের পর প্রথম ক্রম বিক্রিয়ায়। কোথায় চলে গেলাম, প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে। ঠিক আছে, প্রথম ক্রম বিক্রিয়ার কে এর একক বার করব, ভালো করে খেয়াল করো। যদি একটা বিক্রিয়া প্রথম ক্রম হয় তাহলে আমরা কি লিখতে পারি, ডাউট হতে পারে অনেকের, চেষ্টা করছি বোঝানোর। ধরো একটা বিক্রিয়া আছে এরকম, ঠিক আছে, আমি তোমায় বলে দিলাম বিক্রিয়াটা প্রথম ক্রম, এই বিক্রিয়াটা প্রথম ক্রম, তাহলে তুমি হার সমীকরণ কি লিখবে, ক্রম বলে দিয়েছি, তো ক্রম বলে দিয়েছি মানে তো যোগফলগুলো বলে দিয়েছি। ঠিক আছে, এইবার ধরো তোমার বিক্রিয়াটা এরম বলেছে, তখন তুমি বলবে যে স্যার আমি কী লিখবো এটা, কারণ তোমার মনে হতে পারে আর ইকুয়াল টু কে টু দি পাওয়ার, দেখো এইরকম পসিবিলিটি থাকছে, হতে পারে। আচ্ছা, আর ইকুয়াল টু এরম হতে পারে কে ইন্টু এ টু দি পাওয়ার হাফ, বি টু দি পাওয়ার হাফ, এরম হতে পারে। মানে আলটিমেটলি কি হবে, এ আর বি এর গারত্বের মাথার যোগফলটা আলটিমেটলি কত হবে, 1 হবে। যদি বিক্রিয়াটা প্রথম ক্রম হয় তার অর্থ হচ্ছে হার সমীকরণের
আলটিমেটলি হার সমীকরণের এ আর বি এর যোগফল মানে ঘাতের যোগফলটা নিশ্চয়ই 1, তাই বিক্রিয়াটা প্রথম ক্রম। একটু আগে ক্রমে বলেছি আমরা আর ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স বি টু দি পাওয়ার যদি ওয়াই থাকে, আমি যদি ধরেও নিয়ে এরকম, তাহলে ক্রম কী হচ্ছে এই বিক্রিয়ার এক্স প্লাস ওয়াই, এর মানটা যদি প্রথম ক্রম বিক্রিয়া হয় তাহলে এর মানটা কত আসবে 1। তার মানে এখানে দেখো এক্সের মান 1, ওয়াইয়ের মান 0 হতে পারে, এক্সের মান 0, ওয়াইয়ের মান 1 হতে পারে, বিভিন্ন হতে পারে, হাফ হাফ না হয়ে এমন দুটো ভগ্নাংশ হতে পারে যাদের যোগফল 1 হতে পারে, বিভিন্ন হতে পারে। কিন্তু যদি বলে দেয় যে এই বিক্রিয়াটার প্রথম ক্রম বিক্রিয়া, তার মানে আমরা কি জানলাম, প্রথম ক্রম বিক্রিয়া এ টু দি পাওয়ার এক্স, এর হার সমীকরণ হচ্ছে এ টু দি পাওয়ার এক্স কে ইন্টু এ টু দি পাওয়ার এক্স বি টু দি পাওয়ার ওয়াই। যাই হোক এক্স আর ওয়াই এর যোগফলটা কত হবে 1। এবার এই যে এ টু দি পাওয়ার আর বি টু দি পাওয়ার এগুলো কী জিনিস, এগুলো হচ্ছে গাঢ়ত্ব। তার মানে গাঢ়ত্ব টু দি পাওয়ার কী হচ্ছে, গাঢ়ত্ব টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, তাহলে গাঢ়ত্ব টু দি পাওয়ার কত আসছে 1 আসছে। বিক্রিয়াটা তো প্রথম ক্রম বিক্রিয়া, যত গাঢ়ত্বই থাকুক। ধরো আবার এক্সাম্পল দিচ্ছি, ধরো আর ইকুয়াল টু কে, ধরো 10টা গাঢ়ত্ব, 4টে গাঢ়ত্ব আছে, আমি বললাম বিক্রিয়াটা প্রথম ক্রম বিক্রিয়া। তাই প্রথম ক্রম বিক্রিয়া মানে এই গাঢ়ত্বগুলো টু দি পাওয়ার কত হচ্ছে, টোটালটা কত হচ্ছে 1। সে এবার ভগ্নাংশে কার কী ভাগ্যে পড়বে তার ব্যাপার। তার মানে প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে হার সমীকরণটাকে আমরা এইভাবে ডিনোট করতে পারি কে এর একক বার করার জন্য। কীভাবে করলাম, আর ইকুয়াল টু কে ইন্টু গাঢ়ত্ব টু দি পাওয়ার কী হলো 1 হলো। ঠিক আছে, তো এবার আমরা যদি কে এর একক বার করি, কে এর একক যদি বার করি তাহলে কে এর একক কী হচ্ছে, আর এর একক ডিভাইডেড বাই গাঢ়ত্বের একক। যদিও থার্ড ব্র্যাকেটে দেওয়া মানেই গাঢ়ত্ব বোঝায়, তবু লিখে দিলাম আর এর একক ডিভাইডেড বাই গাঢ়ত্বের একক। আচ্ছা আর এর একক কি, বিক্রিয়ার হারের একক কি, বিক্রিয়ার হারের একক হচ্ছে মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। আর গাঢ়ত্বের একক কি, মোল লিটার ইনভার্স মোল পার লিটার। আর এর একক হচ্ছে মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। আর গাঢ়ত্বের একক হচ্ছে মোল লিটার ইনভার্স, কেটে গেল কি পড়ে রইল সেকেন্ড ইনভার্স। তাহলে প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে কে এর একক কী দাঁড়ালো, সেকেন্ড ইনভার্স। বোঝা গেছে? আচ্ছা এইভাবে এই সেম ওয়েতে আমরা যদি দ্বিতীয় ক্রমের ক্ষেত্রে করি, দ্বিতীয় ক্রম বিক্রিয়া করতে থাকাই যায়, কোনো অসুবিধা নেই। যদি দ্বিতীয় ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে করি, দেখো এখান থেকে আমি একটু মডিফাই করে দিচ্ছি, তোমরা বাড়িতে অবশ্যই চেষ্টা করো, নিশ্চয়ই পারবে নিজেরা। এতক্ষণ যেভাবে বোঝালাম যেটা কেন এক হচ্ছে, সেই লজিকেই যদি বিক্রিয়াটা দ্বিতীয় ক্রম হয় তাহলে আর ইকুয়াল টু কে ইন্টু গাঢ়ত্ব টু দি পাওয়ার কী হবে 2 হবে। তাহলে এখানে গাঢ়ত্বের এককের কি হয়ে যাবে, স্কোয়ার হয়ে যাবে, তাই তো। আর একক ডিভাইডেড বাই গাঢ়ত্বের এককের স্কোয়ার হয়ে যাবে। তাই গাঢ়ত্বের এককের যদি স্কোয়ার হয়ে যায় তাহলে ওপরে কি লিখব, ওপরে লিখব মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, নিচে কি লিখব, নিচে লিখব মোল লিটার ইনভার্সের স্কোয়ার। বোঝা যাচ্ছে? তাহলে ওপরে মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স আর নিচে হচ্ছে মোল লিটার ইনভার্সের স্কোয়ার। তাহলে এখানে মোল লিটার ইনভার্স একটা আছে, এখানে মোল লিটার ইনভার্স দুটো আছে, তাহলে একটা কেটে গেলে নিচে রইল একটা মোল লিটার ইনভার্স মানে সেকেন্ড ইনভার্স, আর নিচে কে রইল একটা মোল লিটার ইনভার্স বেঁচে রইল। বোঝা যাচ্ছে, ব্র্যাকেট দিয়েছি, এটা একটা মোল লিটার ইনভার্স, এটা মোল লিটার ইনভার্স দুটো আছে, তাহলে একটা কেটে দিলাম, নিচে একটা রইল। আচ্ছা এটাকে যদি এবার ওপরে তুলি, লিটার ইনভার্সটা লিটার হয়ে গেল, মোলটা হয়ে গেল মোল ইনভার্স সেকেন্ড ইনভার্স, নিজেরাও বাড়িতে বার করতে পারে, আমি করে দিলাম লিটার মোল ইনভার্স সেকেন্ড ইনভার্স। ঠিক আছে, তো এবার আমরা কি করব, এটাকে পুচ্ছি, তৃতীয় ক্রম আর করব না, আমরা কি করব, আমরা এবার nth ক্রম, nতম ক্রমের ক্ষেত্রে
এনতম ক্রমের ক্ষেত্রে আশা করি আর বোঝানোর দরকার নেই, আর ইকুয়াল টু কে ইন্টু যতগুলো গারত্ব থাকবে সবাইকার ঘাতের সামটা কত হবে, এন হবে। তার মানে এখানে চেঞ্জটা কী হয়ে গেল, যদি ক্রমটা বিক্রিয়ার ক্রমটা এন হয় তার মানে যতগুলোই গারত্ব থাকুক প্রত্যেক কটার এই ঘাতের সমষ্টি টু দি পাওয়ার কী হয়ে যাবে, এন হয়ে যাবে। তো টু দি পাওয়ার যদি এন হয়ে যায় তাহলে এখানেও কি হয়ে যাবে, তাহলে এটা টু দি পাওয়ার গারত্ব টু দি পাওয়ার এন হয়ে গেল, তাহলে এটা টু দি পাওয়ার কী হয়ে যাবে, এন হয়ে যাবে। গারত্বের একক টু দি পাওয়ার কী হয়ে যাবে, এন। ভালো করে দেখো, কে এর একক ইকুয়াল টু ওপরে রইল আর এর একক, নিচে গারত্ব টু দি পাওয়ার এন এর একক। ঠিক আছে, তার মানে গারত্বের একক টু দি পাওয়ার এন করলাম, তাহলে কি হলো, মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স ডিভাইডেড বাই মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার এন। ক্লিয়ার? আচ্ছা, এটাকে একটু ব্যাকেট দিই, বোঝানোর জন্য ব্যাকেট দিলাম। দেখো খেয়াল করে, মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার 1 মাইনাস এন, এই যে এটা মোল লিটার ইনভার্স টু দি, মানে মোল লিটার ইনভার্সটাকে যদি একটা ধরি তাহলে এটা কতগুলো আছে, ওপরে একটা আছে, আর এখানে মোল লিটার ইনভার্স কতগুলো আছে, এনটা আছে, ওপরে একটা আছে, নিচে এনটা আছে, তাহলে 1 মাইনাস এন সেকেন্ড ইনভার্স। ঠিক আছে, তাহলে মোল লিটার ইনভার্স 1 মাইনাস এন সেকেন্ড ইনভার্স। একটু খেয়াল করে 1 মাইনাস এনটাকে ব্যাকেটে দিও, নইলে একটু অন্যরকম মনে হতে পারে। তাহলে এনতম বিক্রিয়ার ক্রম কী হলো, সরি এনতম বিক্রিয়ার কে এর একক কী হলো, মোল লিটার ইনভার্স 1 মাইনাস এন সেকেন্ড ইনভার্স। এবার এইটা যদি তোমরা পরীক্ষায় মুখস্থ রাখতে পারো তাহলে খুব সুবিধা হয়। যদি মুখস্থ রাখতে পারো তাহলে বিক্রিয়ার ক্রম যদি বার করতে দেয় তাহলে তোমরা কি করতে পারবে, এনের জায়গায় মানটা বসিয়ে দিয়ে দেখে নিতে পারবে। ঠিক আছে, তো এরকম কোশ্চেন মাঝে মধ্যে একটু ট্রিকি কোশ্চেন দেয়, যেটায় তোমাদের কনসেন্ট্রেশন লেভেল একটু চেঞ্জ হয়ে যেতে পারে। ধরো তোমাদের একটা প্রবলেম দিল এই টাইপের, ঠিক আছে, এটা লেখা থাক সুবিধা হবে। তখন ধরো একটা প্রবলেম দিল যে একটি বিক্রিয়ার হার ধ্রুবকের মান, একটা বিক্রিয়ার ধরো হার ধ্রুবকের মান দিয়ে দিয়েছে 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার, ধরো যে কোনো একটা ডেটা দিয়েছে 10 টু দি পাওয়ার -3, একটা বিক্রিয়ার হার ধ্রুবকের মান 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার -3 লিটার মোল ইনভার্স সেকেন্ড ইনভার্স, লিটার মোল ইনভার্স সেকেন্ড ইনভার্স। বিক্রিয়ার ক্রম কত, বিক্রিয়ার ক্রম কত, এরম বার করতে দিয়েছে। ঠিক আছে, তো কে এর মান দিয়েছে 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার -3 লিটার মোল ইনভার্স সেকেন্ড ইনভার্স। এটা দেওয়ার পর তোমাদের বলেছে বিক্রিয়ার ক্রম কত। স্বাভাবিকভাবে তোমাদের অ্যাটেনশানটা চলে আসবে কিন্তু এই মানটার দিকে। এটা কত মার্কসের কোশ্চেন, 1 মার্কসের কোশ্চেন। তো তোমার চলে আসবে পরিষ্কার মানটার দিকে, কিন্তু এখানে মানটা কোনো কাজে লাগবে না, মানটা এখানে কোনো রকম কোনো কাজে লাগবে না। একক থেকে আমরা বিক্রিয়ার ক্রম বার করে নিতে পারবো, কারণ কে এর এককটা আমরা এইমাত্র কী দেখলাম, স্টাডি করলাম কি, যে কে এর একক পাল্টায় যদি ক্রমটা পাল্টে যায়। তাহলে আমরা কি করব, এই nth ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে আমরা আগে এককটা যদি মনে রাখতে পারি তাহলে nth ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি করব, এককটা লিখে ফেলবো। এবারে এই এককটা লেখার পর একবার এনের জায়গায় 0 বসাবো, একবার 1 বসাবো, একবার 2 বসাবো, 3 বসাবো, এই করতে করতে যে এককটা ম্যাচ করবে সেটার সাথে করে দেবো সমান। ঠিক আছে, 1 বসানোর প্রয়োজন নেই, কারণ 1 যদি বসাও, আমি একটু আগে দেখেছি প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের মান অনলি সেকেন্ড ইনভার্স, তাহলে বোঝাই যাচ্ছে প্রথম ক্রম নয়। যদি 0 বসাও তাহলে এটা টু দি পাওয়ার 1 এলো, তাহলে মোল লিটার ইনভার্স, কিন্তু এখানে মোল লিটার ইনভার্স নেই, লিটার মোল ইনভার্স আছে। তাহলে এনের জায়গায় যদি আমরা 2 বসাই তাহলে এটা টু দি পাওয়ার -1, এটা টু দি পাওয়ার -1, মানে ইনভার্সগুলো কী হচ্ছে, পাল্টে যাচ্ছে। লিটার ইনভার্স ছিল, তাহলে এটা টু দি পাওয়ার কী হয়ে গেছে, -1 যদি হয়, যদি 1 - 2 করি তাহলে কি আসছে দেখো একটু, যদি 1 - 2 করি তাহলে মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার -1 সেকেন্ড ইনভার্স আসছে। যদি এর মান 2 বসাই, 1 বসালে আসছে না, 0 বসালে আসছে না, এটা আসছে।
আচ্ছা, এবার এটা টু দি পাওয়ার মাইনাস আছে মানে ইনভার্সগুলো পাল্টে যাবে। তাহলে লিটার ইনভার্স ছিল ওটা লিটার হয়ে গেল, মোল শুধু ছিল সেটা মোল ইনভার্স হয়ে গেল, সেকেন্ড ইনভার্স হয়ে গেল। দেখো চলে আসছে। আশা করি বুঝতে পেরেছ। যদি আজকের পড়ানো কত অবধি রাখবো আমরা, এই হার ধ্রুবকের একক পর্যন্ত রাখবো। পরের দিন আমরা হার সমীকরণটা মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে কেমন হয়, যৌগিক বিক্রিয়ার ক্ষেত্রে কেমন হয়, আণবিকতা, এই সমস্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আবার ফিরে আসবো। তো তোমরা নিউমেরিক্যাল কিছু প্রবলেমস এবং কিছু বইয়ের থিওরি একটু ভালো করে পড়তে পারো, যাতে পরের দিনের ক্ষেত্রে তোমাদের বুঝতে কি হয়, আরও সুবিধা হয়। তো আজকে আমরা ওই হার সমীকরণের উপর আরেকটা অঙ্ক একটু করে দিই, তাহলে তোমাদের আরেকটু ক্লিয়ার হবে। আরেকটা অঙ্ক একটু করে দিই। তোমরা অবশ্যই যে ধরনের অঙ্ক এর আগে একটা করালাম ডেটা দেওয়া, এই একটা করাচ্ছি, তো এই ধরনের অঙ্কগুলো তোমরা কিন্তু একটু করে রেখো। যদি আমরা একটি বোর্ডে প্রবলেম আঁকা আছে, লেখা আছে, এই প্রবলেমটি নিয়ে যদি একটু ডিসকাস করা যায় তো তোমাদের আরও হয়তো একটু ক্লিয়ার হয়ে যাবে। এ ও বি পদার্থের মধ্যে একটি বিক্রিয়া সংঘটিত হচ্ছে যার হার ধ্রুবকের সমীকরণ হার সমীকরণটা দেয়া আছে। বিক্রিয়ার হার ইকুয়াল টু দেয়া আছে, বিক্রিয়ার হার ইকুয়াল টু কে এ টু দি পাওয়ার এন দেয়া আছে। এটাকে 1 নম্বর সমীকরণ করে দিলাম। এবার ওরা দুটো কন্ডিশন বলেছে। বলেছে কি? বলেছে এ এর গাঢ়ত্ব প্রারম্ভিক গাঢ়ত্বের দ্বিগুণ করা হয়েছে। এ এর গাঢ়ত্ব প্রারম্ভিক গাঢ়ত্বের দ্বিগুণ করা হয়েছে। তাহলে আমাদের এখানে লিখতে হবে, যদি এ এর গাঢ়ত্ব প্রারম্ভিক গাঢ়ত্বের দ্বিগুণ এবং বি এর গাঢ়ত্ব কী বলেছে? বি এর গাঢ়ত্ব প্রারম্ভিক গাঢ়ত্বের অর্ধেক করা হয়েছে। তাহলে আমাদের পুরো কিন্তু ভাষায় লিখতে হবে, যদি এ এর গাঢ়ত্ব প্রারম্ভিক গাঢ়ত্বের দ্বিগুণ এবং বি এর গাঢ়ত্ব প্রারম্ভিক গাঢ়ত্বের অর্ধেক করা হয়, তাহলে 1 নম্বর সমীকরণ থেকে আমরা পাই যে বিক্রিয়ার নতুন বিক্রিয়ার হার, আমি এটাকে R1 ধরে নিলাম। এটা খুব স্বাভাবিক ব্যাপার। যদি আমরা এ এর গাঢ়ত্ব ডবল করে দিই, বি এর গাঢ়ত্ব হাফ করে দিই, তাহলে নিশ্চয়ই বিক্রিয়ার হারটা কী হবে? চেঞ্জ হবে। এইটা তোমরা নিশ্চয়ই আগের প্রবলেমটা যখন করিয়েছিলাম তখন যে ডেটাগুলো দেওয়া ছিল সেই ডেটাগুলো নিশ্চয়ই তোমরা দেখেছ যে NOর গাঢ়ত্ব পাল্টাচ্ছিল, Cl2 গাঢ়ত্ব পাল্টাচ্ছিল, তার সঙ্গে সঙ্গে কী পাল্টে যাচ্ছিল? হারের মানটা পাল্টে যাচ্ছিল। তাহলে আমি নতুন হার ধরলাম R1। তাহলে R1 ইকুয়াল টু কী? হার ধ্রুবকটা নিশ্চয়ই পাল্টাবে না। তাহলে এ এর গাঢ়ত্ব দ্বিগুণ বলেছে আর বি এর গাঢ়ত্ব কী বলেছে? অর্ধেক। ঠিক আছে, তো আমি দ্বিগুণ আর অর্ধেক করলাম, ইকুয়াল টু কে। আমি 2 টু দি পাওয়ার এনটাকে বার করলাম, 2 টু দি পাওয়ার এনটাকে বার করলাম। আর এখানে খেয়াল করে দেখো, একটা 1/2 টু দি পাওয়ার এম আসছে। আচ্ছা, যেগুলো পড়ে রইল আমি সেগুলোকে লিখলাম, মানে আমি সংখ্যাগুলোকে বার করে নিলাম। দেখো ভালো করে খেয়াল করো, আমি কি করলাম? আমি এখানে করলাম এই সমীকরণে এই 2টাকে বার করে নিয়ে এলাম। তাহলে 2 এ টু দি পাওয়ার এন মানে কি? 2 টু দি পাওয়ার এন এ টু দি পাওয়ার এন, 2 টু দি পাওয়ার এনটাকে বার করে আনলাম। আর এটার মানে কি? বি টু দি পাওয়ার এম আর 1/2 টু দি পাওয়ার এম, সেই 1/2 টু দি পাওয়ার এমটাকে বার করে আনলাম। ঠিক আছে, তো এবার খেয়াল করে দেখো, যেটাকে আমি মার্কিং করেছি এই দুটো একই কিনা। কে এই যে কে, এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এম। ঠিক আছে, তো আমরা এবার কি লিখতে পারবো? এই সমীকরণটাকে ওপরে লিখছে এবার। তাহলে এখানে ছিল R1, তাহলে কী লিখতে পারবো? R1 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার এন
বাই 2m ইন্টু আর। বোঝা যাচ্ছে? এই যে R1, আর এই যেটাকে মার্কিং করেছি, এই যে মার্কিং করাটা, এইটাই এই যে যেটা মার্কিং করেছি এটাই হচ্ছে আর। এই যে কে এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এম, কে এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এম, এটা কার মান? আর এর মান। তাহলে আমি এইটার জায়গায় কি বসিয়ে দিয়েছি? আর। আর এখানে কে ছিল? 2 টু দি পাওয়ার এন, 2 টু দি পাওয়ার এম তলায়। তাহলে কি হলো? R1 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার এন মাইনাস এম, আর এই আরটাকে নিচে নিয়ে চলে এলাম। দেখো এবার অঙ্কে কি প্রমাণ করতে দিয়েছিল? যে নতুন বিক্রিয়ার হার ও প্রারম্ভিক বিক্রিয়ার হারের অনুপাতটা কত প্রমাণ করতে দিয়েছিল? 2 টু দি পাওয়ার এন মাইনাস এম। তো প্রমাণ হয়ে গেল। বোঝা গেছে? এই ধরনের নিউমেরিক্যাল প্রবলেম তোমরা ছায়ার বই হোক, সাঁতরার বই হোক, যে কোনো বই থেকে তোমরা করতে পারো। তো আজকের ক্লাসটা এত অবধি থাক। নেক্সট দিন একটু আগে যেটা বললাম, মৌলিক বিক্রিয়া, জটিল বিক্রিয়া, আণবিকতা এবং শূন্যক্রম বিক্রিয়া নিয়েও একটু শুরু করব। তো নেক্সট দিনের ক্লাসটা অবশ্যই অ্যাটেন্ড করো এবং ক্লাসগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক ও কমেন্ট করো। কীরকম লাগলো কমেন্ট করো, লাইক দিও। ঠিক আছে? তো পরের দিন আবার দেখা হবে।